হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার একটি আলোচিত ও দৃষ্টিনন্দন ধর্মীয় স্থানে, শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। এই মন্দির প্রাঙ্গণে ঢুকতেই যে বিশাল বিশাল দেবদেবীর মূর্তি চোখে পড়ে তা সত্যি যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে। বিশেষ করে বিশাল আকৃতির শিব ও কৃষ্ণের মূর্তি এখানকার অন্যতম আকর্ষণ। মন্দিরকে ঘিরে বর্তমানে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে, আর সেই কারণেই আজকের ব্লগে আপনাদের সঙ্গে নিয়ে আমি ঘুরে দেখব এই সুন্দর মন্দির প্রাঙ্গণটি। তাহলে চলুন আর দেরি না করে আপনাদের সঙ্গে নিয়ে পুরো মন্দিরটি ঘুরে দেখি। মন্দিরের পরিবেশ কেমন, এখানে কি কি হয়েছে এবং কোন কোন জিনিস আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগতে পারে, সব কিছুই আজকে ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকে সুন্দর একটি ধর্মীয় ভ্রমণ। আমরা মূলত দিনাজপুর থেকে আমার হাজব্যান্ড এবং আমি আর একজন দাদা গাইবান্ধা থেকেই এসেছিল। তো আমরা বাইকে ছিলাম। এরপরে গাইবান্ধা শহরে ঢোকার পর কাঁচা পাকা উভয় রাস্তা মিলে আমরা পৌঁছালাম মন্দিরে। তো এই যে কেউ ভ্যানে যাচ্ছে, আর এই ভ্যানে নাকি 5 টাকা ভাড়া মূল রাস্তা থেকে। তো আমরা তো বাইকে ছিলাম, তাই রাস্তাটা উপভোগ করতে করতে গিয়েছিলাম। মন্দির দূর থেকে দেখা যাচ্ছিল ভ্রমণার্থীরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, কেউ বাসে, কেউ অটোতে, কেউ মাইক্রোতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্যারেজে বাস স্টক করা আছে, তারপরে অটো সারি সারি, মাইক্রো অনেক, মানে দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থীরা প্রতিদিন আসে। তো আমরা একদম পৌঁছে গেছি মন্দিরে। তো আমার বর তারপরে মোটরসাইকেলটা গ্যারেজে রাখতে গেল, আর এই যে আমি বাইরে থেকে ভিডিও করে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর। আর এখানে একটা নদীও না, আবার ডারা বলবে মেবি। তো ওইটার উপরে একটা ব্রিজ করা আছে, আর গেটটা অনেক সুন্দর, যেটাকে মূল ফটক বলবো। তো আমরা ঢুকলাম তিনজনে। ঢোকার পরে এই পোস্টার, দেবদেবীর ছবি, গাছপালা চোখে পড়লো। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম। গাইবান্ধার এই শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরটি এখন বেশ আলোচিত, তাই দূর দূরান্ত থেকে প্রত্যেক দিন এখানে মানুষ আসতেই থাকে দর্শন করার জন্য, ভ্রমণ করার জন্য। কারণ এই মন্দিরটি বর্তমানে অনেক আলোচিত একটি মন্দির। এইবার আপনারা দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর শ্রীকৃষ্ণের সেই বিশাল মূর্তি, হাতে বাঁশি, মাথায় ময়ূরের পালক। কৃষ্ণের এই রূপটি দেখতে সত্যি অসাধারণ। কৃষ্ণ ও শিবের মাঝখানে যে মন্দিরটি অবস্থিত সেটি হচ্ছে কালী মাতার মন্দির, আর তার সাইডেই তো ভোলানাথ। এইখানে গেলে এমন কারো নেই যে মন গলবে না বা মন জয় করবে না। আমারও মন জয় করে নিয়েছিল এই বিশেষ ঝর্ণাটি। কালীমাতার মন্দিরে প্রবেশ করার আগে এই যে পা ধৌত করে মন্দিরে প্রবেশ করার যে বিষয়টা, সত্যি অসাধারণ লাগছিল আমার। পা ধুয়ে তারপরে মাতার মন্দিরে প্রবেশ করে মাতাকে প্রণাম করা। আমরা যেহেতু সকালবেলায় মন্দিরে গিয়েছিলাম, তাই তখনও মায়ের মন্দিরের গেট খোলা হয়নি। আমি একটু কৌতূহলবশত হাত দিয়ে তালাটা নেড়ে দেখলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম পুরোহিত মশাই সেখানে এসে পৌঁছেছেন। তিনি মন্দিরে তালা খুলে দিলেন এবং আমাদের সবাইকে মায়ের দর্শন করার সুযোগ করে দিলেন। মায়ের দর্শন পেয়ে আমরা সবাই ভীষণ খুশি হয়ে গেলাম। মায়ের চরণে প্রণাম করে মনের কথাগুলো জানালাম এবং মায়ের কাছে আমাদের সবার জন্য আশীর্বাদ প্রার্থনা করলাম। সত্যি বলতে মায়ের দর্শন পাওয়ার সেই মুহূর্তটা আমাদের সবার জন্যই খুব আনন্দের এবং ভক্তিময় একটি মুহূর্ত ছিল। মায়ের মন্দির থেকে পিছন ফিরে তাকাতেই দেখি চারপাশে অসংখ্য ভক্তের ভিড়, সবাই ভক্তি ভরে আসছে। চারিদিকে সবুজ গাছপালা আর মনোরম পরিবেশে পুরো জায়গাটা যেন এক অপূর্ব সৌন্দর্যে ভরে উঠেছে। সত্যি বলতে এই দৃশ্য দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল, ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে গিয়েছিল। অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল। মহাদেবের শান্ত ও ধ্যানমগ্ন রূপটি সত্যি মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এই মূর্তিকে ঘিরেই মন্দির প্রাঙ্গণের অন্যতম প্রধান আকর্ষণ তৈরি হয়েছে। মহাদেবের এই বিশাল মূর্তির নিচে রয়েছে অপূর্ব সুন্দর শিব পার্বতীর মূর্তি। মূর্তিগুলোর মুখের কারুকার্য ছিল সত্যিই মনোমুগ্ধকর, আর সেখানে ছিল 2টি শিবলিঙ্গ, একটি ছোট একটি বড়। আর বড় শিবলিঙ্গটি ছিল শেষ নাগের সাথে। পুরো দৃশ্যটাই ছিল দেখার মতো সুন্দর। বন্ধুরা, মন্দিরের মূল আকর্ষণ তো এখানকার বিশাল বিশাল দেবদেবীর মূর্তি, কিন্তু আমার কাছে এই মন্দির প্রাঙ্গণে আরেকটি বিষয় খুব ভালো লেগেছে। চারপাশটা খুব সুন্দরভাবে সবুজে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের গাছপালা, লতা পাতা আর সবুজ গাছ দিয়ে পুরো পরিবেশটাকে বেশ সাজানো গোছানো করে রাখা হয়েছে।
মন্দিরের ভিতরের পবিত্র ও শান্ত পরিবেশের সঙ্গে এই সবুজ প্রকৃতি যেন একেবারে মিশে গেছে। হাঁটতে হাঁটতে একদিকে যখন বিশাল দেবদেবীর মূর্তি চোখে পড়ছে, অন্যদিকে চারপাশে সবুজ গাছপালা মনটাকে আরও ভালো করে দিচ্ছে। ছবি তোলা কিংবা একটু সময় নিয়ে মন্দিরের পরিবেশ উপভোগ করার জন্য জায়গাটা বেশ সুন্দর। আপনারা কি ভিডিও দেখে তা বুঝতে পারছেন আমি যা বলছি? সত্যিই মনোমুগ্ধকর, তাই না? না আসলে হয়তো বা বুঝতে পারবেন না। দেখুন তো কতটা সুন্দর চারপাশটা। তারপরে একটা গাছের নিচে দেখতে পাইলাম যে রাধা মাধবের ঝুলন যাত্রা যেমন দোল দিই সেই রকম করে দোলনায় দুলছে রাধা মাধব। কেউ দোল দিচ্ছে, প্রণাম করছে, আবার কেউ ছবি তুলছে। আমিও দোল দিলাম, প্রণাম করলাম। এই মন্দির প্রাঙ্গণে এসে আমার কাছে সবচেয়ে ভালো লাগা যে বিষয়টি, সেটি হচ্ছে এই কৃষ্ণমূর্তি। কৃষ্ণমূর্তির নিচে আবার সুন্দর মনোমুগ্ধকর রাধা মাধবের বিগ্রহ। দেখেই মনটা যেন ভরে যায়। আসলে বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণে আসলে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ আপনারা দেখতে পারবেন। তো তারপরে আরেক সাইডে দেখলাম যে লোকনাথ দেব বসে আছেন। তারপরে রাধাকৃষ্ণ সাথে তাদের সখারা খেলা করছে। তারপর পরে দেখতে পেলাম যে শনিদেব মহারাজা বসে আছেন তার সিংহাসনে। আর এদিকে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে একা একা। কি সুন্দর না বিষয়টা? সত্যি অসাধারণ। এই মন্দিরে আরেকটি বিষয় খুব ভালো লেগেছিল, সেটি হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিং বা ছাদের উপরে এরকম সবুজ লতাপাতা ঝুলছিল। অনেক ভালো লাগছিল দেখে। শুধু বিশাল মূর্তিই নয়, পুরো মন্দির প্রাঙ্গণটি বেশ সুন্দরভাবে গোছানো সাজানো। প্রবেশপথ, মন্দিরের স্থাপত্য। তারপর একটু এগুলোই দেখতে পেলাম এখানে দোতলা করে রেখেছে, নিচে পড়ছে ঝর্ণার দিয়ে জল, মানে সুইমিং পুলের মতো কিছু একটা। বাচ্চারা খেলা করছিল, উপরে আবার কেউ হাঁটাহাঁটি করছিল। তারপরে দেখতে পেলাম একটা গাছ। কিসের গাছ সেটা আমার অবশ্য মনে নেই, জানাও নেই। আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি, আপনারা যে গাছটির নাম জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখলাম এখানে সবাই সিঁদুর দিচ্ছিল এবং লাল সুতা বাঁধছিল। একটা মানুষ হুইল চেয়ারে বসা ছিল, উনি মন্ত্র পড়ছিল আর সবাইকে সুতাটা বেঁধে দিচ্ছিল হাতে। অবশ্যই মনে হচ্ছিল দেখে যে এটা মনে হয় কালী মায়ের আশীর্বাদ। কালী মায়ের চামুন্ডা এখানে রাখা ছিল। তার পাশেই দেখতে পেলাম বিভিন্ন দেবী মাদের হাতেও দেখলাম লাল সুতা এবং সিঁদুরে রাঙানো। সবাই সিঁদুর দিচ্ছিল এবং সুতা পরাচ্ছিল। খুব সুন্দর লাগছিল বিষয়টা দেখে। অতঃপর দেবদেবীদের প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, কারণ পুরো মন্দিরটা তো আমাদের দেখে শেষ করতে হবে, তাই না? আর এই মন্দিরটা দেখে কি মনে হচ্ছিল জানেন? ইন্ডিয়া যেতে পারবো কিনা জানি না, কিন্তু বাংলাদেশের মধ্যে একটি ছোট্ট মধুর বৃন্দাবন। আর বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটি হলো বিশাল আকৃতির শ্রীরামের মূর্তি নির্মাণের উদ্যোগ। এখানে শ্রীরামের একটি বৃহৎ আকৃতির মূর্তি নির্মাণের কাজ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। শ্রীরামের পাশে ভক্ত হনুমানজির উপস্থিতিও এই পুরো ধর্মীয় পরিবেশকে আরও অর্থবহ করে তুলেছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সাম্প্রতিক প্রতিবেদনে ৮১ ফুট উচ্চতার শ্রীরামের মূর্তি নির্মাণের কথা এসেছে। তবে এটিকে সম্পূর্ণ রাম মন্দির বলা ঠিক হবে কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত হতে পারছি না। শ্রীরাম ও হনুমানজির এই সম্পর্ক আমাদের কাছে ভক্তি, ভালোবাসা ও আনুগত্যের এক অনন্য উদাহরণ। তাই এই অংশটি দর্শনার্থীদের কাছেও বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠবে। তারপর আমরা এগিয়ে গেলাম মেলার দিকে, মানে যেখানে দোকান বসেছে আর কি। তো গিয়ে যেটা জানতে পারলাম, জিজ্ঞাসা করে যেটা বুঝতে পারলাম, যে এখানে মোটামুটি প্রায় সব দোকানিরাই ছিল হিন্দু। এখানে পূজার সামগ্রী A to Z পাওয়া যাচ্ছিল। বিগ্রহ, তারপরে চিত্রপট ভগবানের, আবার খাবার জিনিস তো অহরহ ছিল। আমার যেগুলোর নামই জানা নেই অতগুলো খাবারের। জিলিপি হতে আচার থেকে শুরু করে ভাজা পড়া যত রকমের আছে সব নিরামিষ। ফুচকাও পাওয়া যাচ্ছিল নিরামিষ। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, সেটারও আবার আমার নাম জানা নেই। মন্ডা, মিঠাই, পাঁপড়, ফুচকা সব নিরামিষ। যারা আপনারা নিরামিষভোজী আছেন তারা নিশ্চিন্তেই সেখানে গিয়ে খেতে পারবেন। এই যে আচারগুলো অনেক দেখতে পাচ্ছেন, এই আচারগুলোও নাকি নিরামিষ ছিল। তো আমরা খেয়ে খেয়ে দেখছিলাম, ভালোই ছিল। নিরামিষ ফুচকা পাওয়া যাচ্ছিল, তারপর পাঁপড়, বড়া, জিলিপি। তারপর এখানে দেখলাম একটা গাইবান্ধার ইসকনের স্টল বসেছিল। এই স্টলে ছিল বিভিন্ন ধরনের গ্রন্থ, তুলসীমালা, জপমালা, চিপস, মানে খাবার, অনেক রকমের প্রসাদের আইটেম ছিল। আবার চিত্রপট ছিল, বিগ্রহ ছিল। তো আমরা সব কিছু দেখলাম এবং কিছু কিনেছিলাম। এইখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পেলেন না, লক্ষ্য করেছেন কিনা, এখানে প্রত্যেক দিন রাত্রে হরিনাম কীর্তন করা হয় সবাই মিলে। সেই মানুষগুলো আমরা সকালবেলা গিয়েছি, আর এখন সূর্যটা দেখতে পেয়েছেন, গোধূলি লগ্ন প্রায় বিকেল গড়িয়েছে।
তো আমরা তারপরেও দেখে শেষ করতে পারি নাই। এরপরে আমরা জানতে পারলাম যে এই বিল্ডিংয়ের উপরে সিঁড়ি বেয়ে উঠলে নাকি আরও সুন্দরভাবে মন্দিরটাকে দেখা যাবে, উপভোগ করা যাবে। তো আমি জানলা দিয়ে এদিকে ভিডিও করছিলাম। আর সম্ভবত এদিকে প্রসাদ হল বা থাকার কিছু একটা তৈরি করছে, ঠিক জানা নেই আমার। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি, আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। তো আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম আর দেখছি যে অনেক মানুষ নামছে, আবার কেউ উপরে উঠছে। অবশেষে আমরা উপরে পৌঁছালাম। দেখি যে এখানে সবাই ফটো তোলা, ভিডিও করা নিয়ে ব্যস্ত, কারণ এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে। আপনারা গেলে বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে, একসাথে কৃষ্ণ মূর্তি, শিব মূর্তি, কালী মাতার মন্দির সব দেখা যাচ্ছে একসাথে। তো সুন্দর না? এখানে ছবি ভিডিও আসলেই অনেক সুন্দর আসে। তো আমরাও ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। কে ফের মিস করে বলেন? তো দেখুন চারপাশটা অনেক সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। এইখান থেকে পুরো মন্দিরটা দেখার সময় কেন জানি না নিজেকে গর্বিত মনে হচ্ছিল ভগবানের কৃপা আশীর্বাদ আছে বলে আমি এখানে আসতে পেরেছি এবং ভগবানের দর্শন পেয়েছি, প্রণাম করতে পেরেছি। তাই আপনাদেরও বলবো, যাদের হাতে সুযোগ সুবিধা আছে তারা দেরি না করে চলে আসবেন। তবে আমি যা আপনাদের দেখালাম এটাই কিন্তু শেষ নয়। এরপর উপর থেকে আমার চোখে পড়লো সেখানে নতুন করে আরও কিছু বিগ্রহ নির্মাণের কাজ চলছে। মহাভারতের পঞ্চপাণ্ডব ও মহাসারথীর বিগ্রহ তৈরি করা হচ্ছিল। তখনও কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, হয়তো বা এখন এর কাজ শেষ হয়ে গেছে। সত্যি বলতে এত সুন্দর আর মনোমুগ্ধকর এই পরিবেশ ছেড়ে মনটা একদমই চলে যেতে চাইছিল না। মনে হচ্ছিল যদি আরও কিছুক্ষণ এখানে থাকতে পারতাম, কিছু সুন্দর মুহূর্তগুলোকে মনে নিয়ে একসময় তো আমাদের বিদায় নিতেই হয়। তো এই ছিল আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির গাইবান্ধা ভ্রমণের কিছু সুন্দর ও স্মরণীয় মুহূর্ত। মন্দিরের অপূর্ব পরিবেশ, চারপাশের সবুজ সৌন্দর্য আর দেবদেবীর মনোমুগ্ধকর বিগ্রহ সবকিছু মিলিয়ে জায়গাটি সত্যিই আমাদের মন ছুঁয়ে গেছে। আপনাদেরও যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই এই সুন্দর মন্দিরটি ঘুরে আসবেন এবং মায়ের দর্শন করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও এমন কোনো সুন্দর জায়গায় আপনাদের সঙ্গে নিয়ে ঘুরতে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আমার ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছায়। হরে কৃষ্ণ, প্রণাম, টাটা, বাই বাই।